আজকে যাকে গেস্ট হিসেবে এখানে নিয়ে এসেছি তাকে নিয়ে আপনাদের অনেক বিরূপ মন্তব্য থাকতে পারে এবং তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আজকের এপিসোডটা শুধুই আমার কোয়েরি, মানে আসলে ওকে নিয়ে যে এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা, কিছুদিনের মধ্যে জেলে চলে যায়, জেল থেকে বের হয়, কিছুদিন পর ওদের ভিডিও বের হচ্ছে। আমি এগুলো খণ্ড 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 ভাবে আমার চোখের সামনে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি আছি, আমার সামনে এসছে। কিন্তু আমি আসলে আজকের এপিসোডটা শুধুমাত্র আমার ব্যক্তিগত তেষ্টা মেটানোর জন্য আমি ধারণ করছি। এই এপিসোডটা আমি রেকর্ড করতে চাই, আমি জানতে চাই ওর জীবনের গল্পটা আসলে কি। ওকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষ চেনে, এটাই কি ওর গল্প, নাকি এর বাইরেও ওর কাছ থেকে কিছু জানার আছে? প্রিন্স মামুন, রাইট? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত? আমি তোমাকে তুমি করে বলি, অনেক আপনি তুই করে বললেও খুব ভালো লাগবে। সো তোমার বয়স কত? আমার বয়স এখন 22 আর 21 হবে এরকম। 21 বা 22। পড়াশোনা করেছো নাকি ব্রেকআপ চলে গেছে? পড়াশোনা এখন বন্ধ আছে। বন্ধ আছে। তো SSC তোমার পাস 21 করছি। বছরের গল্পটা আমি জানতে চাই, ফ্রম ডে ওয়ান, তোমার Day মেমরি। one। আমার জন্মস্থান মহাখালী দক্ষিণ পাড়াতেই। আমার বাবা তখন মালয়েশিয়াতে প্রবাসে ছিলেন। আমার বাবা ওইখানে কাজ করতো, অনেক ভালো একটা স্যালারি আসতো। অ্যান্ড এইখানে আমার ফ্যামিলিটা খুবই সুন্দর ছিল। আমার দুইটা ভাই বোন বাকস বোন প্রতিবন্ধী, আমার মা, আমরা চারজন ঢাকাতে থাকতাম, আর আমার আব্বু মালয়েশিয়াতে থাকতো। বাক ও শ্রবণ প্রবন্ধী তোমার চেয়ে বড় না ছোট? আমার সিনিয়র দুজনই, সবার বড় হচ্ছে আমার বড় বোন, ও কানে শুনে না, কথা বলতে পারে না। আমার তারপরে ভাই, সেও কানে শুনে না, কথা বলতে পারে না। তারপর আমি সবার ছোট, আমাকে আল্লাহ তাআলা কান মুখ দুইটাই দিয়েছেন, আচ্ছা। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপর হচ্ছে এখানে জন্মস্থান, এখানে আমাদের অনেক ভালো একটা লাইফস্টাইল ছিল। আমাদের কাজের বুয়া ছিল, আমাদের সংসার ছিল খুব সুন্দর। আমার ভাই বোন এই যে শাইক নাক কান গলাতে পড়াশোনা করতে এসে মখালিতে, সো এইভাবে লাইফ চলতেছিল। এর মধ্যে আমার আব্বুর একটা ফ্রেন্ড, যার ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, ও পলাতক, ওরে পুলিশ খুঁজতেছে। সো ওই টাইমটাতে আমার আব্বু কি করছে, দেশি মানুষ পেয়ে, আমার আব্বু তো একটু অনেক সরল মনের মানুষ, ওরে কি করছে, ওনার আশ্রয় দিচ্ছে। আশ্রয় দেওয়ার পর ওনাকে অনেকদিন রাখছে, অনেকদিন পালছে ওনার কাছে, ওনার পেস হিসাবে ছিল আমার আব্বুর। তো আমার আব্বু একসাথে থাকে না, বিদেশে অনেক টাকা ইনকাম করার পর একসাথে জোট করে এক টাকাটা নিয়ে আসে, একটা কিছু করে বাংলাদেশে। আমার আব্বু ওই টাইমটাতে প্রায় আপনার 3-4 বছর কাজ করার পর যে একটা টাকা হয়েছে, ওই টাকাটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে আমার আব্বু বাংলাদেশে আসবে। ওই টাইমটাতে আমার আব্বুর ওই পিএস, মানে ওই যে লোকটা পালায়া ছিল, ওই লোকটা ওই টাকাগুলো নিয়ে পালায় গেছে। তখনই আমার আব্বুর একটু মেন্টালি প্রেশার পড়ে গেছে, একটু না অনেকটা প্রেশার পড়ছে, যেহেতু 3-4 বছরের উপর যে তো টাকা পয়সা সবকিছু নিয়ে পালায় গেছে। তার বিশ্বাসযোগ্য একটা বন্ধু বা পিএস যেটাই হোক, সে নিয়ে পালায় গেছে। তখন বলতে মানে আব্বু তাকে পিএস হিসাবে রাখতো সবসময় তার বাসায়। সে তো আর বাইরে যে কিছু করতে পারতো না, কারণ তার ভিসা এক্সপায়ার, তার পাসপোর্ট এক্সপায়ার। আমার আব্বুর সব কাজ করতো, আব্বুর কাছেই থাকতো ওই লোকটা। আচ্ছা। হ্যাঁ, ওই লোকটা সবকিছু নিয়ে পালা গেছে। এখন ইভেন ওই লোকটা আমাদের থেকে রিচ, এই ঢাকা শহরে তার একটা বিল্ডিং আছে, তার একটা বাড়ি আছে মতিঝিলের দিকে, সেই জায়গায় স্থানীয়। কিন্তু ওইটার বিচার এখন হয় নাই, ওটা পরে যায় প্রসঙ্গে। তো ওইখান থেকে পালা যাওয়ার পর আমার আব্বু একটু মেন্টালি ডিপ্রেস হয়ে যায়, মেন্টালি কি করবে বুঝতেছিল না। আব্বু তাড়াতাড়ি ফ্লাই করে বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে আসার পর আব্বু আর বিজনেস করবে বা কিছু করবে, তার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। ওই টাইমটা তো ওই লোকটার পিছনে দৌড়াইতেছে যে আব্বুর টাকাগুলো কিভাবে উদ্ধার করতে এগুলো কি পারবে। তুমি দেখেছো তোমার আমি মেমোরিতে? তখন অনেক ছোট। তোমার এগুলো পরবর্তীতে শোনা কথা? হ্যাঁ, আমার শোনা কথা, আমার দেখাও অনেক কিছু আছে। যেটা দেখা হচ্ছে, আমার আব্বুকে ফোন দিয়ে নিয়ে গেছে যে তুই মামলা টামলা যা করছিস আমার কাছে আয়। ওইখান থেকেই আমাদের ক্রাইসিস শুরু হইলো। আচ্ছা। মানে ক্রাইসিসটা শুরু হওয়াটা এখান থেকে। আমার আব্বুর টাকা পয়সা নিয়ে যখন আমার আব্বুর বিশ্বস্ত লোকটা পালায় গেছে, তখন থেকে আব্বু কোনো কাজকর্মে মন দিতে পারতেছে না, টাকাটা কিভাবে উদ্ধার করবে সেই আশায় দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু আব্বু টাকা তুলতে পারে নাই, তারা অনেক প্রভাব খাটাইছে বা টাকার অনেক মিস ইউজ করছে, তাই আব্বু কিছু করতে পারে নাই। আব্বুকে একটা সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই আয়, মামলাগুলো তুলে নে, আমি তোর টাকাটা ব্যাক করে দিব। আব্বু গেছে, যাওয়ার পর আব্বুকে নিয়ে গেছে মতিঝিলে কোন একটা ভবনে নিয়ে, ওইখানে বেদরক পিটাইছে, বেদরক ভাবে পিটাইছে। 1 মাস ভর্তি ছিল আমার আব্বু পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল 1 মাস। আমার আব্বু খালি ইনজেকশন নিয়ে আসছিল, ইনজেক্ট করবে, হাওয়া ইনজেক্ট করে মেরে ফেলবে আব্বুকে। তারপর আপনার ছুরি নিয়ে আসছে, রক কেটে দিবে, এগুলো করবে। সেগুলো আমার আব্বু অনেক আকুতি মিনতি করে যে আমি তোর নামে আর কোনো অভিযোগ নেই, কিছু রাখবো না, আমার জানটা ভিক্ষা দে তুই। পরে আমার আব্বুর জানটা ভিক্ষা দেওয়া হয়েছে। এটা আমার নিজের চোখে দেখা। তখন আমার বয়স 5-6 বছর এরকম কিছু একটা। তখন আমি সব বুঝি, টুটি দেখি। আব্বু এই বিষয়গুলোর পরপর আস্তে আস্তে আমরা আমাদের মতন করে আবার সুন্দরভাবে সংসার গুছালাম। আমাদের একটা কাপড়ের দোকান ছিল, যেখানে A to Z, পায়ের মোজা থেকে শুরু করে একটা নারী পুরুষের যত ধরনের কাপড় প্রয়োজন, শুধুমাত্র কাফনের কাপড়টা বাদ দিয়ে সব ধরনের কাপড় আমাদের দোকানে ছিল। ব্রাইডিস আইটেম। কোথায় এটা দোকান ছিল? এটা টেন্টি বাজারে। ওইখানে আমাদের দোকান ছিল। দেন ওই দোকানটা আস্তে আস্তে রান করতে করতে, ওই দোকানটা ছোট থেকে প্রথমে এতটুকু ছিল, একটা খাট ছিল, তারপর একটু বড় হলো, তারপর আরেকটু বড় হলো, তারপর একটা বড় একটা দোকান হলো। এভাবে করে
পরে আমাদের একটা কনফেকশনারি দোকানও ছিল, সেই দোকানটাও অনেক সুন্দর ছিল, ওইখানেও আমি বসতাম, আমি সময় দিতাম। আমি পড়াশোনা করতাম আপনাদের এখানে মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এখান থেকে আবার মহাখালী মডেল হাই স্কুলে পড়াশোনা করছি, তারপর 10টি বালক উচ্চ বিদ্যালয়ে সেখানে পড়াশোনা করছি আমি। এই আমার পড়াশোনার যাত্রা এখানে, আমার বড় হওয়াই ছোট থেকে বড় হওয়া মহাখালী, ওয়ারলেস, 10টি এগুলোর মধ্যে। এই হচ্ছে আমার জার্নিটা। এর মধ্যে ভালোই চলতেছিল সবকিছু, ফ্যামিলি সুন্দর চলতেছে ওই টাইমটাতে। 2টা দোকান আমাদের, একটা কনফেকশনারি, একটা কাপড়ের দোকান, বস্ত্রবিতান। তো এই 2টা নিয়ে আমাদের খুব ভালো চলতেছে লাইফটা। দোকানে বসতো কে? বাবা? বাবা বসতো একটাই, আম্মু বসতো একটা, আবার আমি যেটাতে